নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকে হেডলাইন্স। উত্তরবঙ্গ থেকে ফিরে স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসাগার। লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। অভিযানের পোশাকি নাম মোবাইল মেডিকেল ইউনিট। ৩.৫ বছর পর জেল মুক্তি। হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে পার্থ। সোমেই জামিনে মুক্তির শর্ত পূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় মৃত অন্তত ১২। বিস্ফোরণের আগে উত্তর ভারতে উদ্ধার বিস্ফোরণ। নাশকতার ছক কষে কি দিল্লিতে বিস্ফোরণ? চলছে তদন্ত। প্রকাশ্যে দিল্লি বিস্ফোরণের মূল পান্ডার ছবি। সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক ওমর মোহাম্মদ। তার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরই সতর্কতা জারি কলকাতা সহ একাধিক শহরে। কলকাতার বিভিন্ন রাস্তা, মেট্রো স্টেশন, এমনকি হোটেলে শুরু নাকা চেকিং। সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। আচমকাই রটে যায় বর্ষান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। এরপরই বাবা বেঁচে আছেন জানালেন কন্যা এশা দেওয়াল। সরব হন হেমাও। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে গিয়েছে। তারপরই সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ একাধিক শহরে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কলকাতার বিভিন্ন রাস্তা, মেট্রো স্টেশন, এমনকি হোটেলে শুরু হয়েছে নাকা চেকিং। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ একাধিক শহরে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কলকাতার বিভিন্ন রাস্তা, মেট্রো স্টেশন, এমনকি হোটেলেও শুরু হয়েছে নাকা চেকিং। সোমবার রাতেই লালবাজার থেকে শহরের সমস্ত থানাকে বিশেষ সতর্কতা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে নাকা চেকিং। পাশাপাশি শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও লজেও শুরু হয়েছে তল্লাশি। সেখানে থাকা আবাসিকদের পরিচয়পত্র ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গুরুত্বপূর্ণ ভবন, সরকারি দপ্তর এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। এই সকল নজরদারি বাড়ানো হয়েছে কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রেও। মেট্রো কর্তৃপক্ষ পৃথকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। প্রসঙ্গত, দিল্লির ঘটনায় ইতিমধ্যেই গভীরভাবে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। সোমবার সন্ধ্যা ৬:৫৫ নাগাদ দিল্লির লালকেল্লায় অদূরে মেট্রো স্টেশন ১ নম্বর গেটের পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় আশেপাশের গাড়িতে থাকা আরও ৩টি গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। সূত্রের খবর, মৃতের সংখ্যা অন্ততপক্ষে ৯ জন, আহত একাধিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের ঘটনায় তদন্তভার নেওয়ার পরই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বোম নিষ্ক্রিয়কারী ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞ দল। বিস্ফোরণের স্থল ঘিরে ফেলা হয়েছিল এবং বর্তমানে চলছে তল্লাশি ও প্রমাণ সংগ্রহ। প্রাথমিকভাবে বিস্ফোরণে প্রকৃত এবং ব্যবহৃত বিস্ফোরক নির্ধারণের কাজ শুরু করেছে এনএসজি ও ফরেনসিক দল। অন্যদিকে মালদা জিআরপি সূত্রে খবর, দিল্লির বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই উত্তরবঙ্গের রেল স্টেশনগুলিকে হাই অ্যালার্ট জারি করেছে জিআরপি। এছাড়াও অসম গুয়াহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা, হাওড়া, শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেনগুলোতে বিশেষ নজরদারি শুরু করেছে জিআরপি পুলিশ। সঙ্গে পুলিশি কুকুর নিয়েও নজরদারি চালানো হচ্ছে। সঙ্গে ডাউন কামরূপ এক্সপ্রেসেও নজরদারি চলছে। প্যাসেঞ্জারদের ব্যাগ চেকিং শুরু হয়েছে। এর পাশাপাশি পার্সেলগুলোও চেক করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির নিরাপত্তায় গাফিলতি, তদন্তে আদালতের নজরদারিতে সিট গঠনের দাবি অভিষেকের। বিস্ফোরণের পর স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্নের মুখে নিরাপত্তার ব্যবস্থা। সকালে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সন্ধ্যায় বিস্ফোরণ। দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের পর স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। আদালতে নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবিতে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার এক স্যান্ডেলে অভিষেক লেখেন, আমি দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় গভীরভাবে শোকাহত। বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি হয়েছে, অনেকেই জখম হয়েছেন। স্বজনহারা পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি। দিল্লির প্রাণকেন্দ্রে এর ঘটনায় আমি সত্যিই বিস্মিত। দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, তাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষার। কিভাবে নিরাপত্তায় এত বড় গাফিলতি হল? তিনি আরও লেখেন, সোমবার সকালে ফরিদাবাদে 350 কেজির কাছাকাছি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনা অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেওয়ার মতোই। সত্য উদ্ঘাটনে এবং দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনে আদালতের নজরদারিতে সিট গঠন করা হোক। উল্লেখ্য, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে কোনো জঙ্গি সংগঠন রয়েছে কিনা তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে তদন্তের গতিপথ যেন তেমনই ইঙ্গিত করছে। তদন্তে নেমে শতাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের আগে বিকেল 4টার দিকে ঘাতক গাড়িটি প্রবেশ করে সুনহেরি মসজিদের পার্কিং লটে। সেখানে প্রায় 3 ঘণ্টা ছিল গাড়িটি। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, পার্কিং লট থেকে বেরোনোর সময় গাড়িতে একজনই ছিল। সেই মেট্রো স্টেশনের সামনে পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটায়। এনএসজি এবং এফএসএল টিমের তদন্ত রিপোর্টে স্পষ্ট হবে এটি ঠিক কী ধরনের বিস্ফোরণ ছিল। তবে বিস্ফোরণ স্থল ও যেভাবে দেহগুলি পুড়ে গিয়েছে তাতে অনুমান আইইডি বা ওই ধরনের কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। হামলার ধরন দেখে তদন্তকারীরা অনুমান করছেন এর নেপথ্যে জৈশ-ই মোহাম্মদের হাত রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। 3.5 বছর পর জেল মুক্তি, হাসপাতাল থেকেই নাকতলার বাড়িতে পার্থ। সমী জামিনে মুক্তির শর্ত পূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। সময় জামিনে মুক্তির শর্ত পূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। তবে তিনি কবে বাড়ি ফিরতে পারবেন তা নিয়ে সংশয় ছিল, কারণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আদালতের নির্দেশ মিলতেই সবুজ সংকেত দিয়েছে চিকিৎসকেরা। মঙ্গলবার 3.5 বছর পর নাকতলার বাড়িতে ফিরছেন পার্থ। তাকে স্বাগত জানাতে হাসপাতাল চত্বরে ব্যানার পোস্টার হাতে অপেক্ষায় অনুগামীরা। 2022 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেফতার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেই তাদের তরফে পার্থকে শোন অ্যারেস্ট বা গ্রেফতার করা হয়। সেই থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন তিনি। বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন। দীর্ঘদিন পর প্রথমে ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে অন্য মামলায় নিম্ন আদালতেও জামিন পান তিনি। তবে তাতেও জেল মুক্তি হয়নি তার, কারণ সিবিআই এর মামলার খাড়া ঝুল ছিল। সবশেষে গত সেপ্টেম্বরে সিবিআই এর মামলাতেও জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু 3 মামলায় জামিনের পর বন্দী থাকতে হয়েছিল পার্থকে, কারণ সুপ্রিম কোর্ট ইডির মামলায় জামিন দিলেও মুক্তির শর্ত হিসেবে জানিয়েছিল সিবিআই এর বিশেষ আদালতে এসএসসির গ্রুপ সি, নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় চার্জ গঠন করে বিচার পর্ব শুরু করতে হবে। 14 নভেম্বরের মধ্যে 3 মামলায় 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপরই জামিনে মুক্তি পাবেন পার্থ। সেই মতোই সোমবার 8ম সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এরপরই আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুক্তির আর্জি জানান তার আইনজীবী। আদালত সম্মতি দিয়ে রিলিজ অর্ডার পাঠায় প্রেসিডেন্সি জেল ও হাসপাতালে। তার ভিত্তিতেই এদিন হাসপাতাল থেকে সরাসরি বাড়ি ফিরবেন পার্থ। 3.5 বছর পর পার্থকে স্বাগত জানাতে প্রস্তুত তার অনুরাগীরা। হাসপাতালের বাইরে কার্যত ভিড়, প্রায় সকলের হাতেই পোস্টার, তাতে লেখা, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়কেই চাই। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয় দফায় 122 আসনে ভোট গ্রহণ বিহারে। মঙ্গলের শেষ দফার ভোটে বিহারবাসীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। মঙ্গলবার সকাল 7টা থেকে 20টি জেলায় 122টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে। এই দফায় 2 প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্ত্রিসভায় 10 মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। মঙ্গলে শেষ দফায় ভোটে বিহারবাসীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভুটান সফরের আগে বিহারের উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, আমি বিহারের সকল ভোটারের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছি, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে তারা যেন ভোট দানের নয়া রেকর্ড করেন। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, তারা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোট দানে অনুপ্রাণিত করেন। প্রথম দফার পর দ্বিতীয় দফায় বিহারে মোট ভোট 3,07,13,556 জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যার মধ্যে নতুন ভোটার 5,28,954 জন। এই দফায় বিশেষভাবে নজর থাকবে বিহারের পূর্ব ও পশ্চিম চম্পারণ, সীতামারি, মধুবনী ও নেপাল সীমান্তবর্তী কিষানগঞ্জের মতো কেন্দ্রগুলির দিকে। দ্বিতীয় দফায় নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা 1,302 জন। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর বিহারে বিধানসভা নির্বাচনে কোনো রকম অবাঞ্ছিত ঘটনা এড়াতে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। দ্বিতীয় দফায় বিহারে মোতায়েন হচ্ছে 4 লক্ষের বেশি নিরাপত্তা রক্ষী। মঙ্গলবারের ভোটে মোট 8,491টি ভোট গ্রহণ কেন্দ্রে বিহারে পুলিশ স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। বিহার সীমানা লাগোয়া জেলাগুলিতে নজরদারি ব্যাপক বাড়ানো হয়েছে। ঝাড়খণ্ড সীমানায় বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। বিহার সীমানা লাগোয়া 10টি জেলায় 34টি চেকপোস্ট বাড়িয়েছে ঝাড়খণ্ড পুলিশ। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বিহারের জনগণ। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে ভোট গ্রহণ। আর দ্বিতীয় দফায় ভোটের দিনেই মিলল বিজেপি এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে হাতাহাতির খবর। বিহারে দ্বিতীয় তথা শেষ দিনের নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে ভোট গ্রহণ। আর দ্বিতীয় দফায় ভোটের দিনেই মিলল বিজেপি ও কংগ্রেসের সমর্থকদের মধ্যে হাতাহাতির খবর। জানা যাচ্ছে, আরারিয়ার এক বুথের সামনে গন্ডগোল বাধে। কংগ্রেস সমর্থকদের অভিযোগ, বহু বিজেপি সমর্থককে নিয়ে আসা হয় কংগ্রেস ভোটারদের মারধর করার জন্য, আর সেখান থেকেই গোলমালের সূত্রপাত। পাশাপাশি নওয়াদাতেও এক বিজেপি প্রার্থী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের কথা জানা গিয়েছে। অন্যদিকে আরওয়ালে ভোটগ্রহণ চলাকালীনই প্রিসাইডিং অফিসার অরবিন্দ কুমারের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল 7টা থেকে 20টি জেলায় 112টি আসনে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট গ্রহণ। আর তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, আমি বিহারের সকল ভোটারের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছি, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে যারা ভোট দিচ্ছেন তারা যেন নয়া রেকর্ড গড়তে পারেন। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশ্যে তার বার্তা, যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, তারা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোট দানে অনুপ্রাণিত করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলা শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি নতুন পালক। বাংলা যাত্রী সাথী ভারত সরকার কর্তৃক শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন। বাংলা শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি নতুন পালক। বাংলা যাত্রী সাথী কর্মকাণ্ড ভারত সরকারের MOHUA কর্তৃক শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল। একটি ট্রফিও দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন। এই কাজের সঙ্গে যুক্ত সকলকে মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন। বেশ কয়েক বছর ধরেই বাস ট্যাক্সির পাশাপাশি দেশের বিভিন্ন শহরে পরিবহন মাধ্যম হিসেবে অ্যাপ ক্যাব পরিষেবা উঠে এসেছে। অন্যান্য রাজ্যের শহরগুলিতে বিভিন্ন বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা গাড়ি চালায়। বাংলার কলকাতা সহ শহরতলিতেও একইভাবে বেসরকারি ক্যাব চলাচল করে। বিভিন্ন সময় অ্যাপ ক্যাবের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় বলে অভিযোগ ওঠে। বিভিন্ন সময় লাগাম ছাড়া ভাড়া নেওয়ার অভিযোগও ওঠে। অনেক চালকদের থেকে দুর্ব্যবহারের অভিযোগও সামনে আসতে থাকে। দিনের পর দিন ওইসব অভিযোগের পাহাড় জমছিল বলে মত ওয়াকিবহল মহলের। যাত্রী সাধারণ মানুষদের ওসব অ্যাপ ক্যাব সংস্থাগুলির ওপর ক্ষোভও বাড়ছিল দিন দিন। সেই আবহে রাজ্য সরকার যাত্রীদের সুবিধার জন্য যাত্রী সাথী অ্যাপ চালু করে। এই অ্যাপের মাধ্যমে সহজেই গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি বুক করতে পারা যায় বলেই খবর। ভাড়াটাও অনেকটাই সাধারণের নাগালের মধ্যে।
যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে উপকৃত হয়েছেন বলে বিভিন্ন সময় জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের আইটি অ্যান্ড ই বিভাগের মাধ্যমে এই পরিষেবা সাধারণ মানুষেরা পেয়ে থাকেন। এবার কেন্দ্র সরকারের MOHUA বাংলার এই যাত্রী সাথীকেই শ্রেষ্ঠ হিসেবে বেছে নিল। মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে লিখেছেন, এই অসাধারণ কাজের সঙ্গে যুক্ত সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আবারও বাংলা যা ভাবে, ভারত আগামীকাল তা ভাবে। সেরা নগর পরিবহন প্রকল্পের জন্য ট্রফিও দেওয়া হয়েছে। জানা গিয়েছে এখনো অবধি 1.42 কোটিরও বেশি যাত্রা সম্পন্ন হয়েছে এই পরিষেবায়। কলকাতা ও শহরতলির 45 লক্ষেরও বেশি যাত্রী উপকৃত হয়েছেন এই যাত্রী সাথের মাধ্যমে। বাংলার এই পরিষেবা দেশের অন্যান্য বেশ কয়েকটি রাজ্য অনুকরণ করেছে বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। আচমকাই রটে গিয়েছে বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। তাকে নিয়ে যোগী রাজনাথের পোস্টে পড়ে সরগোল। এরপরই বাবা বেঁচে আছেন জানালেন কন্যা এশা দেওয়াল। সরব হয়েছেন হেমাও। সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। আচমকাই রটে যায় ভেন্টিলেশনে রয়েছেন ধর্মেন্দ্র। এই নিয়ে 15 দিনের ব্যবধানে 2 বার হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। সোমবার থেকেই ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা জারি হয়েছে। রটে যায় ধর্মেন্দ্র ইহলোকের মায়াত্যাগ করে পরলোকের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার সকালে গোটা দেশ জুড়ে যখন কান্নায় ভেসে যাচ্ছে, সেই আবহে কন্যা এশা দেওয়াল আশ্বস্ত করলেন বাবা এখনো বেঁচে রয়েছে। মঙ্গলবার সকালবেলা ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে ছুটে যান এশা। সোশ্যাল মিডিয়ায় এশা লিখলেন, গণমাধ্যমগুলি অতি রঞ্জিত করে মিথ্যে খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল এবং উনি সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে সকলের কাছে অনুরোধ, আমাদের পরিবারকে একটু একান্তে থাকতে দিন। বাবার দ্রুত আরোগ্য কামনা করার জন্য ধন্যবাদ। এরপরই সরব হন হেমাও। এক স্যান্ডেলে ক্ষুব্ধ হেমা লেখেন, যা ঘটেছে তা ক্ষমার অযোগ্য। দায়িত্বশীল চ্যানেলগুলি কিভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্ব জ্ঞানহীন আচরণ। দয়া করে এই কঠিন সময়ে পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন আর আমাদের একান্তে থাকতে দিন। বিজেপির সাংসদ নায়িকা এই পোস্টের পরই নেট ভুবনে কৌতূহল। দায়িত্ব জ্ঞানহীন আচরণ বলতে কি তাহলে নিজের দলকেই বিদলেন, নাকি হেমার নিশানায় যোগী রাজনাথ? প্রসঙ্গত মঙ্গলবার সকালে ধর্মেন্দ্রর মৃত্যুর জল্পনার শিলমোহর বসায় জাতীয় স্তরের এক সংবাদ সংস্থা। তারপর থেকে সোশ্যাল পাতা জুড়ে বলিউডের হি ম্যানের জন্য শোক বার্তার ভিড় নেট ভুবনে। এমনকি খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোক জ্ঞাপন করেন। আর তাতেই দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে প্রবীণ অভিনেতার মৃত্যুর খবর। যোগী আদিত্যনাথ শোক বার্তায় লেখেন, ধর্মেন্দ্রর মৃত্যু সিনেমা জগতের জন্য অপূরণীয় ক্ষতি। অভিনেতার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার এবং ভক্তকুলের জন্য এই কঠিন সময়ে শক্তি প্রার্থনা করছেন। অন্যদিকে রাজনাথ সিং ধর্মেন্দ্রকে বহুমুখী প্রতিভার অধিকারী বলে সম্বোধন করে লেখেন, ভারতীয় সিনেমায় ধর্মেন্দ্রর অবদান চিরকাল থাকবে। যদিও এক স্যান্ডেলে সেই দুটি পোস্ট আর নেই, উভয় পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির কায়দায় এবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ইসলামাবাদে। মঙ্গলবার দুপুরে একটি আদালতের বাইরে বিস্ফোরণটি হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরো অনেকেই। দিল্লির কায়দায় এবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ইসলামাবাদে। মঙ্গলবার দুপুরে একটি আদালতের বাইরে বিস্ফোরণটি ঘটে। ঘটনায় এখনো পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত বহু। একাধিক পাক সংবাদ মাধ্যমের দাবি এটি একটি আত্মঘাতী হামলা ছিল। পুলিশের তরফেও নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া হচ্ছে না। পাক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার বেলা 12:30 নাগাদ ইসলামাবাদের একটি আদালত চত্বরে পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকাই বিস্ফোরণ হয়। তারপরে ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও। জানা যাচ্ছে ঘটনার সময় সেখানে বহু মানুষের ভিড় ছিল। তাদের মধ্যে ছিলেন বহু আইনজীবীও। বিস্ফোরণের পরই সেখানে হুলস্থুল পড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটি 6 কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল বলে খবর। কিন্তু কি কারণে এই বিস্ফোরণটি তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। প্রাথমিকভাবে জানা গিয়েছে গাড়িটির মধ্যে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। কোনো কারণে সেটি বিস্ফোরণ হয়েছে। তবে নাশকতার দিকটিও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা।
বিস্ফোরণের পরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকল এবং উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিস্ফোরণের পরই ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের বড় শহরগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। উল্লেখ্য, সোমবার সন্ধ্যে 6:52 নাগাদ লালকেল্লার কাছে একটি গাড়িতে আচমকাই বিস্ফোরণ ঘটে। তারপরই সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু অন্তত 12 জনের। সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই একই কায়দায় বিস্ফোরণ হলো ইসলামাবাদে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। আর অন্যান্য খবর দেখতে নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।